দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ, তীক্ষ্ণ বাণী, ছিন্ন ভিন্ন সব কুযুক্তির জাল, মানুষের প্রশ্ন নিয়ে নেতাদের মুখোশ খোলে অনির্বাণ। প্রাইম টাইমে সন্ধ্যে 6টায় 1 নম্বর অনির্বাণের অগ্নিবাণ। শেষমেশ তাহলে ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়ল। হিমন্ত বিশ্ব শর্মা সহ উত্তর পূর্বাঞ্চলের তো বটেই, দেশের অন্যান্য অংশের বিজেপি নেতারাও, এমনকি এই বঙ্গেও মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বা জগন্নাথ সরকাররা, সাংসদ জগন্নাথ সরকার বারবার বলছিলেন, একই কথা বলছিলেন, কিন্তু প্রত্যেকবার এটাকে সাম্প্রদায়িক রাজনীতি, মুসলিম বিদ্বেষ, হিন্দুত্বের আগ্রাসন বলে দাগিয়ে দিয়ে, কখনো না দেখে, কখনো না শুনে, কখনো পাল্টা, ওই যেমন বলে উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, চোরের মায়ের বড় গলা, কখনো পাল্টা তাদেরকেই সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিয়ে এই সমস্ত প্রশ্নের আসল উত্তরটা এড়িয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়ল। ঠিক এই কথাটাই হিমন্ত বিশ্ব শর্মা বারবার করে বলছিলেন। প্রত্যেকবার বলবার সময় হিমন্ত বিশ্ব শর্মা মনে করিয়ে দিয়েছেন, আজ থেকে 20, 30, 40, 50 বছর আগে অসমে জনসংখ্যায় সংখ্যালঘুদের অনুপাত কত ছিল, পশ্চিমবঙ্গের জনসংখ্যায় সংখ্যালঘুদের অনুপাত কত ছিল, ঝাড়খণ্ড বিহারে জনসংখ্যায় সংখ্যালঘুদের অনুপাত কত ছিল। আর প্রত্যেকবার মনে করিয়ে দিয়ে পরিসংখ্যান পেশ করে দেখাতে দেখাতে গিয়েছেন এই অনুপাত কিভাবে বাড়াতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, নির্দিষ্ট পরিকল্পনা করে। সবটাই কি দেশীয়ভাবে? সবটাই কি দেশীয়? না, এর মধ্যে বিদেশি ব্যাপার তো আছেই, বিদেশি ষড়যন্ত্র আছেই, বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে হাত মেলানোও আছে। অনুপ্রবেশকারীদের, বাংলাদেশি মুসলিম বা ভিনদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে জনসংখ্যায় তাদের অনুপাত বাড়িয়ে জনসংখ্যার এমন পরিবর্তন করা যেখানে হিন্দুরা ভোট দিলেও, যাদের দেশ সেই দেশ অর্থাৎ ভারতের মুসলমানরা ভোট দিলেও তাদের রায় এদেশের গণতন্ত্রের রায়ের কিছু এসে যাবে না। বিদেশিদের ভোটে অথবা ওই বাড়িয়ে দেওয়া জনসংখ্যার অনুপাতের ভোটেই ঠিক হয়ে যাবে এদেশে কি হবে, কে নির্বাচিত হবেন জনপ্রতিনিধি হিসেবে এবং তারা কেমন আইন তৈরি করবেন, কেমনভাবে দেশকে চালাবেন। কিন্তু যতবার হিমন্ত বিশ্ব শর্মা এই অভিযোগটা করেছেন ততবার বলা হচ্ছে সাম্প্রদায়িক, মুসলিম বিদ্বেষ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। মুসলিমদের জনসংখ্যা বাড়লে ওদের এত গা জ্বালা করে কেন? পাল্টা প্রশ্ন এসছে। আজকে রাজ্যের মন্ত্রী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি এমনিতে এ রাজ্যে জন্ম নেওয়া অমুসলিম যে কোনো মানুষকে দুর্ভাগা মনে করেন, যেহেতু তারা মুসলিম হয়ে জন্ম নেননি, যেহেতু তারা ইসলামকে সঙ্গে নিয়ে, কোরআনকে সঙ্গে নিয়ে জন্ম নেননি, সেই ফিরহাদ হাকিম আজকে স্পষ্ট বলে দিলেন জনসংখ্যা এ রাজ্যে আমরা 33%, সারা দেশে 17%, কিন্তু এমন মনে করার কোনো কারণ নেই, আমাদের সম্প্রদায় ঠিক এই সংখ্যাতেই থেকে যাবে, আমরা খুব দ্রুত সংখ্যাগুরু হব। এবং তারপর দেশের বিচার ব্যবস্থা নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা, সেখানেও তিনি সংখ্যালঘু মুখ খুঁজেছেন। বিচারপতিদের মধ্যে ধর্ম দেখছেন, ধর্ম দিয়ে বিচারপতি বিচার করছেন, ফিরহাদ হাকিম দেখছেন। আর তাই সরাসরি বলছেন আমাদের ওখানে পৌঁছতে দেওয়া হয় না, অর্থাৎ এদেশের বিচার ব্যবস্থা ধর্মনিরপেক্ষ নয়। তিনি বলছেন জোর করে সংখ্যালঘু পরিচয়ের কারণেই কাউকে দেশে বিচারপতি হতে দেওয়া হয় না বা কম বিচারপতি হতে দেওয়া হয়। এই সমস্ত ভয়ঙ্কর উক্তি পাকিস্তানের দাবি আদায়ের আগে বা দাবি পেশের আগে মোহাম্মদ আলী জিন্নাহ তার সাঙ্গপাঙ্গদের মুখে আমরা শুনেছি। ঠিক এক বয়ান, সাচার কমিটির রিপোর্টের পর জিন্নাহর কিছু নতুন সাগরেদ, সুরাবর্দির কিছু আধুনিক স্যাঙাতরা ওই একই রব তুলেছিলেন। পুলিশে মুসলমান কম, প্রফেসর মুসলমান কম, বিচারপতি মুসলমান কম। আচ্ছা, বিচারপতি, পুলিশ, প্রফেসর, টিচার মানে শিক্ষক, এগুলো কি সব ধর্ম দেখে দেখে ঠিক হয়? হিন্দুরা যেখানে সংখ্যায় বেশি, বা এমনকি এদেশের অনেক অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও যে এই চাকরিগুলোতে আনুপাতিক হারে মুসলিমদের তুলনায় বেশি প্রতিনিধিত্ব করেন, সেটা কি সংখ্যার জন্য? নিশ্চিতভাবে নয়, যোগ্যতার জন্য। তাহলে যোগ্যতা নয়, সংখ্যা, এবং সেটাও সাম্প্রদায়িক হিসেবের সংখ্যা, তার ভিত্তিতে দেশকে ঢেলে সাজতে চান ফিরহাদ হাকিম। কি কায়দায়? জিন্নাহর কায়দায় আরেকটা পাকিস্তান তৈরি করতে চান,
তাহলে এতদিন যে অভিযোগগুলো আসতো, এতদিন যে কথাগুলো বলা হতো, সেগুলো নিছক সাম্প্রদায়িক কথা না, বরঞ্চ উল্টোটাই সত্যি। এই সাম্প্রদায়িক ষড়যন্ত্রটাই কেউ ধরে ফেলেছিলেন বলে এত গায়ে জ্বালা করছে। আজ এ রাজ্যের পুরমন্ত্রী যা দিলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে, তাকে কি বলা যায়? দাওয়াতে পাকিস্তান। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এ ছবি ভয় ধরিয়েছে গোটা বিশ্বের হিন্দুদের। ভয় ধরিয়েছে কারণ একের পর এক এই আগুনে সব পুড়েছে। শুধু হিন্দু হওয়ার অপরাধে। এই কি এপার বাংলারও ভবিষ্যৎ? যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। হিন্দুদের শুধু দুর্ভাগা বলে থেমে থাকলেও বোঝা যেত এ শুধু ফেরহাদ হাকিমের বিশ্বাস। কিন্তু মন্ত্রী মশাই যে এবার রীতিমতো রক্ত বীজ হয়ে ওঠার হুমকি দিচ্ছেন। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। শুধু মেধার জোরে নয়, স্রেফ ধর্মীয় পরিচয় হাতিয়ার করে ঢুকে পড়তে চাইছেন ক্ষমতার রন্ধ্রে রন্ধ্রে, এমনকি বিচার ব্যবস্থাতেও। आज भी कलकत्ता हाई कोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 ठो माइनॉरिटी कम्युनिटी के जज है, और इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। কিভাবে? সে রাস্তা তো তিনি নিজেই আগে দেখিয়েছেন, দাওয়াতের রাস্তা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আর দাওয়াতে লোক কম পড়লে আছে তো ফিরহাদের সহযোদ্ধা সিদ্দিকুল্লাহ চৌধুরীর দাওয়াই। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের মানে জনসংখ্যা আনতে গেলে হামদো আমার 4 দরকার, হামদো আমার 2 হবে। এসব দিব্যি বলে যান ফিরহাদ সিদ্দিকুল্লাহরা, কারণ এ রাজ্যে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েও অনায়াসে পার পাওয়া যায় যে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। জনসংখ্যায় হিন্দুদের আনুপাতিক সংখ্যা একবার কমতে শুরু করলে কি হয় টের পাচ্ছে বাংলাদেশের হিন্দুরা। একসঙ্গে টের পেয়েছিল নোয়াখালী আর কলকাতার হিন্দু বাঙালিরা 1946-এর 16ই আগস্ট জিন্নার ডাকে ডাইরেক্ট অ্যাকশন ডেতে। আরেকবার সেই বিপদের সামনে দাঁড়িয়ে হিন্দু বাঙালি ও ভারতের অন্য হিন্দুরা। ফিরহাদের আত্মবিশ্বাস তাড়াতাড়ি তারা সংখ্যা গুরু হয়ে যাবেন। তারপর তবে কি সেই পাকিস্তান তৈরির সময় থেকে সম্প্রতি বাংলাদেশ মৌলবাদী জঙ্গিদের হাতে চলে যাওয়ার সময় পর্যন্ত একটাই ষড়যন্ত্রের মধ্যে বাস করছে পশ্চিমবঙ্গের ও ভারতের হিন্দুরা। আরেকবার সংখ্যালঘু হয়ে ভিটে মাটি ছাড়তে হবে, আর একবার বলতে হবে আমার একখান দেশ ছিল। রিপাবলিক বাংলা। অর্থাৎ মুখে যখন এরা সব ভালো ভালো কথা বলছে, এদের নেত্রীর ভাষায় বলি গুড়ি গুড়ি কথা। কে বলছেন মালদা থেকে, মালদার কোনো এক কোচি নেতা বলছেন 4 মিনিটে দখল হয়ে যাবে না, 15 মিনিটে দখল হয়ে যাবে বাংলাদেশ। কে আবার পশ্চিমবঙ্গ থেকে বলছেন বাংলাদেশিরা বেঈমান, মনে রাখেনি আমাদের অবদান। তারা কি আসল উদ্দেশ্যটা লুকোচ্ছে?
হাতের তলায় রাখা তাসটা। জনসংখ্যায় অধিকাংশ হয়ে তারা পুরো অংশের ভারতটাকে চান। জিন্নার নাতিপুতিরা জিন্নার স্বপ্ন সফল করতে চান। আমি নাতিপুতি মানে বংশধর বললাম না, রাজনৈতিক বংশধর বললাম। দাওয়াতে পাকিস্তান আমার আজকের প্রশ্ন, আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। সংখ্যায় বেড়ে দেশ দখলের ষড়যন্ত্রে শরিক মমতাও। তার কারণ হুমায়ুন কবির থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী হয়ে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় টু শব্দটি করেন না, মুখ খোলেন না। তার মন্ত্রিসভার সদস্য কেন মুসলিমদের জনসংখ্যায় সংখ্যাগরিষ্ঠ করতে চান এরপরেও জিজ্ঞাসা করবেন, নাকি 4 মাস পরে আবার রিপাবলিকের প্রতিনিধির মুখোমুখি হলে বলবেন ও হয়তো পার্সোনাল ওপিনিয়ন বলেছে, অথবা আমি সব শুনি না দেখি না, আমি এখনো দেখিনি, আমার কানে খবর আসে, আমি কি আর সব দেখি? কিন্তু এভাবে না দেখতে দেখতেই কি আসলে সেটিং, না দেখার সেটিং, না শোনার সেটিং, এই সেটিংয়েই কি গোটা ভারতটা এবার পাকিস্তান বানানোর ছক? আমার সঙ্গে উপস্থিত যারা, আমার একদম বাঁদিক থেকে রয়েছেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, মণিশঙ্করবাবু আইনজীবী এবং তৃণমূলকে সমর্থনও করেন। আমার সঙ্গে রয়েছেন ওসমান মল্লিক, অপর আইনজীবী, রয়েছেন কাশেম আলী, রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায় এবং সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। মণিশঙ্করবাবু, পাকিস্তান বানানোর ছক মনে হচ্ছে, জিন্নার ভাষা ফিরহাদ হাকিমের মুখে। না দেখুন, আমার কথা হচ্ছে যে অনেক নেতা মন্ত্রীরা অনেক কিছুই বলে, কোনোটা ঠিক কোনোটা ঠিক, মানে আপনারা কোনোটাকে যেটা বলছেন প্রত্যেকটাই যে ঠিক বলছেন যে পাকিস্তানের ছক, আমি মানি না। কোনো কোনো জায়গায় হয়তো হুমায়ুন কবিরের মতো লোক যেগুলো বলছে সেগুলোকে আমরা হয়তো প্রতিবাদ করি, ঠিক বলছে না, কিন্তু তারা তো তাদের ভাষায় কথা বলছে এবং প্রতি নেতা নেত্রীরা বিভিন্ন দলের অনেক ভাষায় কথা বলে। আমরা যারা এখানে বসে আছি আমরা অ্যাটলিস্ট এমন কিছু কথা বলবো না বা কিছু টপিক করবো না যার মধ্যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি তো বলছি যে বলতে তো দিন আমাকে। আমি বলছি যে যেটা ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে, মণিশঙ্করবাবু, বিভ্রান্তি সৃষ্টি হয় না, সৃষ্ট হওয়া বিভ্রান্তিকে আমরা ভাঙতে পারি। বিভ্রান্তি মূলক দেখুন, সাধারণভাবে মানুষ কি বিভ্রান্তির মধ্যে আছে বা বিভ্রান্তি মূলক কথাবার্তা যদি হয়। মণিশঙ্করবাবু, আজকে আমি বলতে বাধ্য, সাধারণভাবে মানুষ কি বিভ্রান্তির মধ্যে আছে? দুর্গা পুজো করা, চেতলা অগ্নিতে কালী পুজো করা, ফিরহাদ হাকিম নিশ্চয়ই ভীষণ ধর্মনিরপেক্ষ একটা মানুষ, কিন্তু সেই ফিরহাদ হাকিম মনের মধ্যে পুষে রাখেন দাওয়াতে ইসলাম, মনের মধ্যে পুষে রাখেন আমাদের সংখ্যাগুরু হতে হবে এবং অচিরেই হব। ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে সেটা বলেছে কি যে একটা আমরাও সংখ্যাগরিষ্ঠ হব, একটা বলেছে কি যে আমাদেরও কলকাতা হাইকোর্ট আমরা স্কুলে ফার্স্ট হব তো নয়, আমরা সংখ্যাগরিষ্ঠ হব মানে সংখ্যাগরিষ্ঠকে সংখ্যালঘিষ্ঠ করা হবে। ইচ্ছে করলে সংখ্যাগরিষ্ঠ হব মানে আরেক দলকে সংখ্যালঘিষ্ঠ করা হবে। যদি আমি হই, তার মানে রাষ্ট্র আমাকে সংখ্যাগরিষ্ঠ তো হওয়ার একটা অপশন দিয়ে দেয়। না না না, অপশন আছে তো মণিশঙ্করবাবু। মণিশঙ্করবাবু, আপনি যখন বলবেন না না চেঁচাবেন তো বটে, সেটা আপনি জানি না। না মণিশঙ্করবাবু, আমি তো একটা যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করছি, আপনিও যদি সংখ্যাগরিষ্ঠটা হবেন কেমন করে? না আমি সেটাই বলছি, সংখ্যাগরিষ্ঠ আমি তো সেটাই বলছি যে ফিরহাদ হাকিম যদি বলে দেয় সংখ্যাগরিষ্ঠতা হো, তাতেই তো আর হবে না। কিন্তু আমি যদি একটা ভারতবর্ষ একটা মানে বহু ধর্মের দেশ, ইউনিটি অফ ডাইভার্সিটি, যে মানে একের মধ্যে যে বৈচিত্র্য, সেরকম তো একটা দেশে আমরা বাস করি। ফলে আমি আমার জাতকে আপগ্রেড করার জন্য, আমি আমার ধর্ম নিয়ে ইয়ে করার জন্য আমি বলতে পারি ভারতবর্ষে সেটা আছে, বলে না। কিন্তু আমি বলছি যে হুমায়ুন কবিরের কথাটা হয়তো আমি বলতে পারি যে একদম জাস্টিফাইড, আমরা প্রতিবাদ করার মতো কথা। কিন্তু একজন তিনি যদি বলে যে বিচারপতি হওয়ার আমরা মাইনরিটি হয়নি, যদি যোগ্যতা থাকে বিচারপতি হবে, এটাই তো কথা। যোগ্য হলে বিচারপতি হবে। নূরে আলম চৌধুরী, দাঁড়ান নূরে আলম চৌধুরী প্রধান বিচারপতি ছিলেন, যোগ্যতা ছিল, হয়েছিলেন। প্রধানমন্ত্রী ছিল না, কোথায় প্রধানমন্ত্রী ছিলেন? মণিশঙ্করবাবু, আমার একটা কথার উত্তর দিন। আপনি আমাকে একটা কথার উত্তর দিন। আপনি একদিন প্র্যাকটিসিং লয়ার, আপনি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, আপনি বিশ্বাস করেন সংখ্যালঘু হওয়ার জন্য যোগ্য হয়েও এখানে কেউ বিচারপতি হতে পারেন না? আমাদের সিস্টেম তাই বলেছেন, আমাদের যেতে দেওয়া হয় না। এখনকার সিস্টেম ভারতে কি ধর্ম থেকে বিচারপতি করা হয়? আমি বলছি
হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বাদ দিয়ে যে জুডিশিয়ারিটা আছে, ডিস্ট্রিক্ট জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মুনসিপ কোর্ট, এইগুলো পরীক্ষা দিয়ে হয়। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ কিন্তু পরীক্ষা দিয়ে হয় না, রেকমেন্ডেশনে হয়। ফলে যেখানে রেকমেন্ডেশনে প্রশ্ন আসবে সেখানে কোশ্চেন তো আসবেই। মুসলিম কেন, সেই রেকমেন্ডেশন যোগ্যতা দেখে হয় না। হিন্দুদের ক্ষেত্রে অনেক ডিপ্রাইভ হয়, সেই হিন্দুদের ক্ষেত্রে অনেক ডিপ্রাইভ হয়। তার মানে ফিরাদ মিথ্যা বলছেন, জাজ যাওয়ার কথা সে যায় না। ধর্মের ভিত্তিতে ডিপ্রাইভ হচ্ছে, এটা মিথ্যে তো। ডিপ্রাইভ যেটা হয় এটা না মিথ্যে কিনা? ধর্মের ভিত্তিতে ডিপ্রাইভ হচ্ছে কি আমি বলতে পারবো না, সেটা মিথ্যে কিনা বলতে পারবেন না। আর বলছে মাইনরিটির কথা বলেছো, উনি বলেছেন যে শুনুন মাইনরিটি কেন কোটা করে। আচ্ছা আমি তো মাইনরিটির কোটা কেন করে? আচ্ছা আরেকজন তো আছে। আচ্ছা ওসমান তো লয়ার, আইনজীবী। আমি ওসমানকে জিজ্ঞেস করি, ওসমান মনিক আপনার মনে হয় এটা ধর্মের ভিত্তিতে এই দেশে শুধু রাজ্যে নয় দেশে বিচারপতি হচ্ছে না? আমি বলছি বিচারপতিদের কোটা করে জানেন তো, যে এখন বিধানসভাতে বিচারপতিরা থাকবে না। ওসমান মল্লিক আমার প্রশ্ন, মণিশঙ্কর বাবু একজন লয়ার হয়ে এটাকে না দেখে চলে যেতে চাইছে। আলতামাস কবির কিছুদিন আগে আমাদের বাঙালি মুসলমান, তিনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। আর মণিশঙ্করবাবু যেটা বলছেন তাহলে সেটা তো কেন্দ্র সরকার তো চেয়েছিল যে তারা তো জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট বিল আনতে চেয়েছিল, যাতে করে এই জিনিসটা না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টি বা আপনারা সেই বিল আনতে দেননি, যাতে করে ফেয়ারভাবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ সিলেকশন হয়। এই কলেজিয়াম কথা তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এই সরকারের পক্ষ থেকে, এই সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। উনি কি ফেয়ার শেয়ার চাইছেন না উনি আনফেয়ার শেয়ার চাইছেন? সরকার যে উনি শেয়ারের জন্য আনফেয়ার হতে চাইছেন? আমি সজল বাবুর কাছে যাব। সজল বাবু, আপনারা দীর্ঘদিন যখন বলেছেন, আমিও অনেক সময় বলেছি না, ধর্মের ভিত্তিতে এরকম সংখ্যা দিয়ে বলছেন কেন? হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আলোচনা হয়েছে, তুমুল বিতর্ক হয়েছে স্টুডিওতে। কিন্তু আজকে ফিরহাদ হাকিমের বক্তব্য শোনার পর আমি বলছি, আমি একজন সাংবাদিক হিসেবে শকড। তিনি এটা বলছেন স্পষ্ট, আমরা অচিরেই সংখ্যাগুরু হবো। তারপর কি করবেন? সংখ্যাগুরু হওয়ার জন্য কি মানে সংখ্যাগুরু হওয়াটাই কেন প্রয়োজন মনে হচ্ছে? অনির্বাণ, আমাদের বিষটা কোন পর্যায়ে আমাদের শরীরে, মাথায়, রক্তে মিশছে আপনি ভাবুন। আমি যখন ঢুকতে দেখলাম যে আমার বাঁদিকে যারা বসে আছেন তাদের মধ্যে দুজন ইসলামে বিশ্বাস করেন। আমি প্রথমেই ভাবতে শুরু করলাম যে এই দুজন নিশ্চয়ই ববি হাকিমের হয়ে কথা বলবেন, কিন্তু একজনের কথা যতটুকু শুনতে পেলাম তাতে বুঝলাম যে তিনি ববি হাকিমের কথা বলেননি। আরেকজন চ্যাটার্জি টাইটেল নিয়ে বসে আছেন, কিন্তু বলছেন যে ভাষায়, সেই ভাষাটা ববি হাকিমের ভাষার সাথে মিলে যাচ্ছে। কারণ তৃণমূলের হাতে তামাক নিশ্চয়ই তাকে কোনো না কোনো জায়গায়, সামনে হোক গোপনে হোক, পর্দার সামনে আড়ালে হোক, খেতে হয়। ডিফাইন করুন যে রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছে, রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছে। আপনি কোনো ভুল করেননি, আপনি শুধু একজন লোক অন্যায় করেছে, আপনি তাকে সমর্থন করেছেন। যদি সমর্থন করাটা ভুল হয় তাহলে আপনি অন্যায়টা কি করেছে সেটাকে জাস্টিফাই করুন। এক মিনিট বলছেন যে আমরা অচিরেই সংখ্যাগুরু হব। সংখ্যাগুরু হওয়ার ওনার দুটো পথ আছে। একটা হচ্ছে হিন্দুর জনসংখ্যার নিরিখে ওনার জনসংখ্যা বাড়িয়ে দেবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী যে কথা বলেছেন, হাম দো হামারা চার, এটা সরকারের নীতি নয়। অথবা আপনারা গ্রেট ক্যালকাটা কিলিং এর মতন সংখ্যাটাকে মেরে কমিয়ে দেবেন। এছাড়া আপনার কাছে বাড়ার কি অর্থ আছে? আমি আপনাকে এটাও দাবি করছি, ওই অনুষ্ঠানটার নাম আপনারা কেউ বলছেন না, দ্যাট ইজ ফিরাত 30। হোয়াট ইজ ফিরাত 30? ফিরাত 30 হচ্ছে যেখানে হিন্দু ছেলেদের নয়, যেখানে শুধু মুসলিম ছেলে মেয়েদের পড়ার অধিকার আছে বিনা পয়সায়। ইউপিএসসি, WBSC, তারপরে ওখানে নিট বা অন্যান্য বিভিন্ন এক্সামের কথা ওখানে লেখা আছে। আমি এই সিস্টেমটাকে সমর্থন করি, কিন্তু বাংলার একজন মন্ত্রী হিসেবে, কলকাতার একজন মহানাগরিক হিসেবে শুধু মুসলমানদের কথা যিনি ভাবেন, তিনি আর যাই হোক আমাদের হতে পারেন না। যিনি বলেন দাওয়াতে ইসলাম দিন, একজন ধর্মগুরু যদি দাওয়াতে ইসলাম বলেন, আমার কোনো আপত্তি নেই। একজন হিন্দু হোক, তিনি যদি হিন্দু ধর্মের কথা বলেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রী, জনপ্রতিনিধি, তিনি যদি বলেন মাতৃগর্ভে, হিন্দু গর্ভে যারা জন্মগ্রহণ করেছেন, দুর্ভাগ্য সবচেয়ে বড় ওনার যে উনিও হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছেন, তিনি যারা জন্মগ্রহণ করেছে হিন্দু গর্ভে, সেই গর্ভটা সম্বন্ধে তিনি অসম্মান করছেন, বলছেন তাদের দুর্ভাগ্য। এইটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আমাদের দুর্ভাগ্য তার থেকেও বেশি যে ধরুন তিনি তার ধর্মের কথা বলেছেন কম। আজকে বলুন যে এই শব্দটার সঙ্গে কেন একজন মন্ত্রী কথা বলবেন? কম মানে কি? কম মানে হচ্ছে আমার ক্ষেত্রে হিন্দু, আমার বাঁদিকে যারা বসে আছেন তাদের ক্ষেত্রে মুসলিম। কিন্তু যিনি একজন মন্ত্রী, তার ধর্ম কি? তার ধর্ম হচ্ছে রাজধর্ম। আর ভারতবর্ষের রাজধর্ম ধর্মনিরপেক্ষ ততদিন থাকবে যতদিন ববি হাকিমরা সংখ্যালঘু থাকবে। ববি হাকিম বলুন যে আমরা সংখ্যাগুরু হব, দেশ ধর্মনিরপেক্ষ থাকবে, এটা বলতে পারবেন না।
কারণ এটা উনি যে ভাষায় ইদানিং কালে কথা বলছেন সেই শরীয়ত বলুন বা তার সিস্টেমের বলুন, ইসলামিক বলুন, তার পরিপন্থী হবে সে কথা, অতএব সে কথা উনি বলতে পারবেন না। আমি নির্মলা বাবুর কাছে, নির্মলা বাবু গতকাল ওসমান মল্লিক এখানে বসে বলছিলেন যে উনি আধুনিক ট্রেন্ডের কথা বলছিলেন, যখন আমি সন্ত্রাসবাদী বেস টেস ইত্যাদি কথা বলছিলাম, অনেক গম্ভীর আলোচনা হচ্ছিল বাংলাদেশ সম্পর্কে, কিন্তু তখন ওসমান মল্লিক বলছিলেন দেখুন একটা দুর্ভাগ্য হচ্ছে সংস্কার হয়নি বলে মুসলিমদের একটা বড় অংশ পৃথিবীর যেখানে থাকতে চায় 100% হয়ে থাকতে চায়। আমি ফিরহাদ হাকিমের মধ্যে কিন্তু আজকে সেই স্বর শুনতে পাচ্ছি। ওনার সংখ্যাগুরু হওয়ার প্রয়োজনটা হঠাৎ পড়ছে কেন ভারতে এসে, মানে এত কাজের মাঝখানে এই কাজটা অন্য মনে পড়লো কেন? দেখুন অনির্বাণবাবু, আপনাকে আমি বলি যে উনি যে কথাগুলো বলছেন এগুলো খুব দায়িত্বজ্ঞানশীল মানুষ সাধারণত বলে থাকে না। তার কারণ হচ্ছে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে সংখ্যা তত্ত্ব ইটসেলফ অনৈতিহাসিক। সুতরাং যে জিনিসটা অনৈতিহাসিক সেইটাকে জোর করে ইতিহাসে লিখে দেওয়া, সেটা করতে গেলে কি হয়, একটা অসাম্য তৈরি হয়, একটা অবিচকের মতো কাজ হয় এবং সমাজের মধ্যে একটা ব্যালেন্সের অভাব তৈরি হয়। আজকে ধরুন বাংলাদেশে একটু থামাবো, জাস্ট একটা প্রশ্ন আমার। সংখ্যাতত্ত্ব অনৈতিহাসিক, কিন্তু এই সংখ্যাতত্ত্বের কি ভয়ঙ্কর ঘৃণাপূর্ণ ব্যবহার করে একটি দেশ কেটে বার করে নিয়ে যাওয়া হয়েছে? তার একটা ফোঁড়া আমাদের এখন প্রত্যেকদিন দগদগে ঘা হয়ে রয়েছে বাংলাদেশ। আপনাকে আমি সেটাই বলছি, বাংলাদেশটা তৈরি হয়েছিল ভাষাগত কারণে, পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মীয় কারণে, ঠিক 25 বছর বাদে। এবার সবথেকে বড় জিনিস হচ্ছে বাংলাদেশে হিন্দুরা সামাজিক বর্বরতার শিকার সেই 1960 থেকে, যখন এনিমি প্রপার্টিটা ওরা ইন্ট্রোডিউস করলো। এবং এই সামাজিক বর্বরতা কি করেছে? জনসংখ্যাগত একটা পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনটা এখানে যেটা ফিরহাদ হাকিম বলছেন, উনি ওনাকে উইথ ডিউ রেসপেক্ট টু হিম, I don't know whether he is aware of history. যদি হিস্ট্রি সম্বন্ধে উনি অ্যাওয়্যার হতেন, এই ধরনের সংখ্যাতত্ত্বে যাওয়া যায় না। যেমন ধরুন আজকে আপনি তো আপনার প্যানেলে কমিউনিস্ট পার্টিকে ডাকেন, তাদের মাত্র 4টে সিট, সংখ্যাতত্ত্বে গেলে তাদের ডাকা উচিত নয়। যাদের 20-র ওপর আছে তারই একমাত্র সিট হবে। সুতরাং এই যে আমাদের সংখ্যাগুরু আমরা হব, এই কথাটা বলা মানে হচ্ছে খুব অত্যন্ত একটা দায়িত্ব জ্ঞানহীন কথা। তার কারণ এখানে মুসলিম সম্প্রদায়কে আমি বহুবার বলেছি, ওরা ইন্টারপ্রেট করেন সংখ্যালঘু হিসেবে। বিজেপির যারা খুব ওয়েল মাইন্ডেড মানুষ, তারাও সংখ্যালঘু হিসেবে কখনো ইন্টারপ্রেট করেন না। আমরা সব সময় তাদেরকে দ্বিতীয় সংখ্যা গুরু হিসেবেই দেখি। ঠিক, দে আর দ্য সেকেন্ড লার্জেস্ট মেজরিটি, দে আর নট মাইনরিটি। মাইনরিটি কথাটা একটা কথা, যে কথাটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল এবং সেটাকে ইউজ করা হচ্ছে বিভাজনের জন্য। এই বিভাজনটা সাংবাদিক হিসেবে হোক, সামাজিক ব্যক্তি হিসেবে হোক, কোনোভাবেই মেনে নিতে পারছি। আমি কাশেম আলীর কাছে যাব। এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলছেন না নির্মলাবাবু, সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেরই একটা দেশ তো আমাদের 190 বছর শাসন করেছে, এবং শাসন করে যাওয়ার সময় কেটে ভাগ করে দিয়ে গেছে জিন্নার মতো কিছু লোকজনকে সঙ্গে নিয়ে। ঠিক এইরকমভাবে সংখ্যাতত্ত্ব আওড়াতে আওড়াতে কাশেম আলী, দেখুন আজকে সজলবাবু কিন্তু বলে ফেলেছে যে আমাদের ঘৃণা বিষ কোথায় ছড়িয়ে দিচ্ছে। উনি ঢুকতে ঢুকতে ভাবছেন এরা নিশ্চয়ই ববি হাকিমের হয়ে বলবে। আজকের পর আমি কাশেম আলী, আমি সামান্যতম ঘৃণার জায়গা থেকে বলছি না, আমার সঙ্গে আপনার সাথে সম্পর্ক না, কিন্তু আজকের পর কাশেম আলী আপনি বলুন তো, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন হাম দো হামারে চার, সামনে রাখছেন চীন, তার আগে কেউ বলছেন 30% কেটে ভাসিয়ে দেবো। আমি পরপর আপনাকে বলতে যাচ্ছি, 30% কেটে ভাসিয়ে দেবো তারপরে বলছে দাওয়াতে ইসলাম, তারপরে হাম দো হামারে চার, আজকে উনি এসে বলছেন সংখ্যাগুরু হতে চাই। একজন সাধারণ হিন্দু এটাকে কিভাবে দেখবেন বলুন? আমাকে বলতে দিন। এপারে মমতা, ফিরাজ, সিদ্দিকুল্লাহ, হুমায়ুন কবির কিংবা আরও যারা আছে, ওপারে ঠিক ইউনুস, রুহুল কবির রিজভী, এদের একই ভাষা। এরা কখনো বলে না যে আমরা রাষ্ট্রবাদী, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক, আমরা রাষ্ট্রবাদী মুসলিম। আমি মনে করি আমার ধর্ম বলছে লা কুম দিন ও কুম আলিয়া দিন, তুমি তোমার ধর্মের প্রতি যতটা আস্থাশীল, তার থেকে বেশি আস্থাশীল, শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্যের ধর্মের প্রতি যে
শ্রদ্ধা করে, আমি মোহাম্মদী উম্মদী হয়ে তাকে আমি ভালোবাসি। এই চেতনা, এই বাণী, এই প্রবর্তক এই কথা বলে গেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখানে কলকাতায় বসে মনিকা মুখার্জির ছেলে কলকাতার যে চেয়ারে বসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র, চিত্তরঞ্জন দাসের মতন মহান ব্যক্তিত্বরা, আর সেই চেয়ারে বসে মনিকা মুখার্জির ছেলে দাওয়াতে ইসলাম দিচ্ছেন। উনি দারুল উলুম দেওবন্দ থেকে কি পাশ করে এসছেন, না মুহাসসিল মুফতি পাশ করে এসছেন যে উনি দাওয়াতে ইসলাম দেবেন? আবার কখনো সিদ্দিকুল্লাহ বলছেন হাম দো হামারা চার, হাম দো হামারা চার, চীনকে অনুসরণ করো, এরা রাষ্ট্রকে ভালোবাসে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝেছেন যে 70% পশ্চিমবাংলায় যে হিন্দু ভোটার আছে তারা বিমুখ হয়েছে, তাদের থেকে সরে গেছে। এই 30% ভোটের উপরে এরা নির্ভর করছে। দীর্ঘ 70 বছর কংগ্রেস সারা ভারতবর্ষে মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল, আর মমতা ব্যানার্জি একটু আধুনিক হয়েছে। রোজা না রেখে ঘোমটা টেনে পাক সার্কাস ময়দানে দাওয়াতে ইসলামের জনক, মিনি পাকিস্তানের জনক ফিরহাদ হাকিমের হাত ধরে পাক সার্কাস ময়দানে চলে যাচ্ছে ঘোমটা টেনে, দুহাত তুলে বিড়বিড় করে কি বলছে। আর পশ্চিমবাংলার আমরা অশিক্ষিত, আমাদের মধ্যে দারিদ্রতা আছে, নির্বাচন এলে মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান। আজকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বলতে আমার দ্বিধা নেই, আমরা যারা শিক্ষিত মুসলমান, সমাজ সচেতন মুসলমান, আমরা যারা রাষ্ট্রবাদী মুসলমান, টেররিস্ট ধরা পড়ছে কে, সেও মুসলমান। আতঙ্কবাদী ধরা পড়ছে কে, সেও মুসলমান। কেন ফিরহাদ হাকিম ববিরা বলছেন না যে পশ্চিমবাংলার বুকে 17,000 কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তি দিয়ে মাদ্রাসায় কিংবা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা না দিয়ে যারা পিছিয়ে পড়া শ্রেণীর মুসলমান, যারা বসবাস করে, যাদের মধ্যে শিক্ষা নেই, চেতনা নেই, তাদেরকে শিক্ষায় আলোকিত করে তাদের প্রথম সারিতে নিয়ে আসুক, তাদেরকে IAS IPS করুক, তাদের WBS অফিসার করুক। আসলে এরা বলবে না, এরা মমতা ব্যানার্জির যে ভাষা তার ভাইদের সেই ভাষা। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে ভাষা, হুমায়ুন কবিরের যে ভাষা, ফিরহাদ হাকিমের সেই ভাষা। ওপারে চলে যান রুহুল কবির রিজভী ভারতের বিরুদ্ধে দাবান মনোভাব নিয়ে বলছে আমরা যুদ্ধে অবতীর্ণ হব। আমরা যারা রাষ্ট্রবাদী সচেতন মুসলমান, আমরা কখনোই এই জিনিস বরদাস্ত করতে পারি না। আমাদের দেশ, আমরা এই ভারতকে ভালোবাসি। দেশ যখন পার্টিশন হয়েছিল, দেশ যখন জাতির ভিত্তিতে ভাগ হয়েছিল, আমরা কিন্তু পাকিস্তানকে চয়েস করিনি, আমরা ভারতকে চয়েস করেছি। আমাদের এই মাটিতে আমাদের কবরস্থ করা হবে। কিন্তু আপনি যে গেলেন না সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি এটাই বলছি, আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানদের মতো এদেরকে আমরা ঘৃণা করি। এরা হচ্ছেন মুসলমান জাতির কলঙ্ক। কিন্তু কাশেম আলী, এবার আপনি আমাকে একটা কথা বলুন, আপনি যে গেলেন না, আপনার মতো অনেকে জাননি, বলেন আবুল কালাম আজাদ তো জাননি, জিন্নার সঙ্গে বুঝলাম। এবার বলুন তো, ফিরহাদ হাকিমের আজকের মন্তব্যের পর যিনি বলছেন আমরা শিগগিরই সংখ্যাগুরু হয়ে যাব, তার আগে বলছেন দুর্ভাগা তারা যারা মুসলিম মমতা ব্যানার্জি অন্য কথা। কিন্তু আপনি বলুন তো, এরপরে আপনাকে দেখে তো সাধারণ মানুষ সত্যি বোঝা যায় না, আপনার মুখে কথা শুনে, আপনার মুসলিম ধর্ম পরিচয় জেনে কোনো হিন্দু যদি মনে করেন আচ্ছা ইনি তার মানে ফিরহাদ হাকিমের প্রজেক্টে আছেন, ইনি তাহলে সংখ্যাগুরু হওয়ার প্রজেক্টে আছেন, অন্যায় করবেন না? অন্যায় করবেন না, একদম। আসলে কাদের উপকার করছেন? ওসমান মল্লিক কাদের উপকার করছেন? দেখুন, ফিরহাদ হাকিম যে কথাটা বলেছেন সে কথার বাস্তবতা কিছুটা হলেও আছে, এবং সেটা আতঙ্কের ব্যাপার বটেই। আমি নিজে একজন সেকুলার হিউম্যানিস্ট, মানে আমি নিজেকে সেকুলার হিউম্যানিস্ট হিসেবেই বড় করেছি। আমি কি দেখেছি, ভারতবর্ষর যে ধর্মনিরপেক্ষতা, এটা আমাকে স্বীকার করতেই হবে। আমরা যারা মুক্ত চিন্তার মানুষ, যে ভারতবর্ষে হিন্দুরা আছে বলেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, এ কথাটা বলার সময় না, এ কথাটা স্পষ্ট করে বলতে হবে। আজকে বাংলাদেশ ততদিন পর্যন্ত ধর্মনিরপেক্ষ কিছুটা হলেও ছিল যতদিন পর্যন্ত সেখানে হিন্দুরা একটা পার্সেন্টেজে ছিল। হিন্দু যখন থেকে কমতে আরম্ভ করেছে, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা শেষ। ভারতবর্ষেও ঠিক একই জিনিস হবে, যবে থেকে হিন্দুদের পার্সেন্টেজ কমে আসে। এবং আমি বলছি, যদি কোনো একটা অঞ্চল 2-1 ব্যতিক্রমী ছাড়া
যদি 40% মুসলিম জনসংখ্যা হয় সেই অঞ্চলে ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা বাস্তবিক কঠিন। এইটা কঠিন। ফিরহাদ হাকিমরা বলবেন না কেন? ছিল সেখানে ফিরহাদ হাকিমরা বলছেন না কেন যে এক হাতে কোরআন খাবে অন্য হাতে কম্পিউটার থাকবে? আপনারা তা বলবেন না। আপনারা ওই বাংলাদেশ থেকে রোহিঙ্গা বেশি ছিল। হিন্দুরা যতদিন তারা কি অপরাধ এক মিনিট আমি বলছি 27% হিন্দু মুসলিম আজকে এখানে বসে আছে, না ফিরহাদ হাকিমের পিছনেও কিন্তু মুসলিমরাই আছে ওনাদের মতো। তাদেরকে মোটিভেট করতে পারছে না ফিরহাদ হাকিম এটা বলা উচিত নয়। আপনারা মোটিভেট কেন করতে পারছেন না যেগুলো বলা উচিত নয়? ফিরহাদ হাকিমের সঙ্গে যেগুলো আপনারা মুসলিম হিন্দু নেই তো, তাহলে আপনাদের মুসলিমরাই মরেছে কারা? আমি মুসলমান নাদুরে মরেছে কারা? মুসলমান আপনাদের রাজনৈতিক দলকে সমাধান করার জন্য। আপনি কি মনে করেন উনি ওনার চেয়ারের প্রতি খুব জাস্টিস? না না আমি বলছি না, আমি ওনার চেয়ারের আপনি যে একটা কথা বললেন নির্মলদা যে হিস্ট্রি বলে না, হিস্ট্রির বিরুদ্ধে কথা বলছে। আমি বলছি যখন আমাদের দেশের শাসকরা কেন্দ্রীয় সরকার যখন একটা হিস্ট্রিকে অনুসরণ করে সামাজিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে তারা ইমপ্লিমেন্টেশন করতে চাইবেন, তবে হিস্ট্রিটা সবাই মানার মতো একটা মানসিকতা তৈরি হবে। কিন্তু যদি আপনি চেয়ারে বসে হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে ভোট করেন, ধর্ম নিয়ে মানুষের এই আগে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো আপনি যে কথাগুলো বলছেন না, এই কথাগুলো বহুবার ডিসকাসড হয়েছে। খুব সিম্পল কথা, আমাকে একটা কথা বলুন, যদি ইতিহাসে কোনো ভুল হয়ে থাকে সেই ইতিহাসের ভুলটাকে প্রতিশোধের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন কি? না শেষ করতে দিন। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য রং ইন হিস্ট্রি থ্রু রিভেঞ্জ? ইজ ইট পসিবল? রিভেঞ্জ আজকেই আমি পড়ছি, তাহলে আমাকে মহাভারত ফেলে দিতে হয় যদি রিভেঞ্জের মধ্যে দিয়েই আমি চেঞ্জ করতে। ফিরহাদ হাকিম আজকে আমি বলুন, ভারতীয় ষড়দর্শনে সাংখ্য দর্শন বলে একটা সিস্টেম আছে। সাংখ্য দর্শন কথাটা সংখ্যা থেকে এসেছে। সংখ্যা বলতে এখানে নলেজ বোঝায়। আর উনি যেটা করছেন, হি ইজ কাউন্টিং হেডস। এটা খুব দায়িত্বশীল কাজ নয়, এটা মেনে নিন। আমি এটা জাস্টিস নয়, আমি একটা কথা বলছি নির্মলদা, আমি বলছি ওই মাথা গোনাটা তো জিন্না করেছেন। মাথা গুনে গুনে 16 আপনি বলেছেন মাথা গোনাটা নয়, মারা হয়েছে তো। আমি বলছি নির্মল বাবু যে সংখ্যা গরিষ্ঠতা আমি আজকে হব বললেই হতে পারবো না। আমি বলছি এটা হাস্যকর ব্যাপার আছে। আমি বলবো হাস্যকর ব্যাপার, আমি আপনাকে বলতে পারি এই যে বলবো হব বললেই হতে পারি না তো। ওসমান মল্লিক বলছিলেন, আমি আপনাকে বলতে পারি এক চড় মারবো, এটা হয়। কিন্তু আমি ওসমান মল্লিক তিনি একজন মেয়র, তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী। তিনি যখন বলছেন, তিনি শুধু আবেগের ভাষা বলছেন না কথাটা, তিনি শুধু আর বারবার বলছেন না, তিনি যখন বলছেন তিনি একটা ক্যালকুলেশন হতেই বলছেন। ক্যালকুলেশন হতে বলছেন এই কারণে, যেভাবে একের পর এক দেশ, প্রায় 57 দেশ এরকম হয়ে গেছে এবং সেখানে মুসলিমরাই, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এরকম আমি অনেক দেশের উদাহরণ দিতে পারি আপনাকে, মিশর, প্রচুর দেশের উদাহরণ দিতে পারি যে সেই জিনিসগুলো ঘটেছে। সুতরাং সেক্ষেত্রেও তার মাথাতে সেই জায়গাটাই আছে। আমি বলেছি আপনি যতক্ষণ না নিজেকে সেকুলার বা মুক্ত মানুষ বা ফ্রি মানুষ ভাববেন বা ভারতীয় ভাবতে পারবেন না, যতক্ষণ যদি না ভাবতে পারেন, আপনার মধ্যে ওই মুসলমানত্ব যদি খুব প্রচুর পরিমাণে থাকে, আপনি সবসময় চেষ্টা করবেন একটা মুসলমান বিশ্বের স্বপ্ন দেখার, মুসলমান ভারতের স্বপ্ন দেখার। আজকে বলুন তো, ফিরহাদ হাকিমের যারা করা উচিত ছিল, ভারতবর্ষে কেন এখন শরিয়া আইন থাকবে? আজকে ভারতবর্ষে অনেক মুসলমানরা শিক্ষিত হয়েছে, তার ধর্মের মেয়েরা যে অর্ধেক রাইট পাচ্ছে না, 4টে বিয়ের ফলে পুরুষদের সেখানে তাকে সাফার করতে হচ্ছে। আইন পরিবর্তন হয়, তার দলে পার্লামেন্টারি কোথায় করছে? আমি সেইটাই তো বলতে চাইছি অনির্বাণ বাবু, আমি সেইটাই বলতে চাইছি যে আমার কথা হচ্ছে চাইনাতে যে পপুলেশন বেড়ে গেছে। আমি এক মিনিট আমি আসবো, বাবু আসবো না, আমি সময় দেবো, একটু দাঁড়ান। আমি তথাগত রায়ের সঙ্গে যোগাযোগ করেছি, প্রাক্তন রাজ্যপাল, বিজেপির প্রাক্তন সভাপতিও ছিলেন এক সময়। কিন্তু তথাগত বাবুর সঙ্গে আমার যোগাযোগ করার একটাই কারণ, তথাগত বাবু আপনার লেখা যা ছিল আমার দেশ এখন আমার চোখের সামনে ভাসে, সেই দেশের কি অবস্থা আমরা আবার নতুন করে দেখছি। আমি আজকে আপনাকে যোগাযোগ করেছি একটাই কারণে তথাগত বাবু, আপনার সেই বইতেও পড়েছি, অন্যান্য বর্ণনাতেও পড়েছি যে কীভাবে 46-এর 16ই আগস্টের আগে গোটা প্রশাসনিক ব্যবস্থাটাকে এমন করে সাজানো হয়েছিল, কোথাও একটি হিন্দুর গায়ে হাত পড়লেও যেন কেউ না নড়ে না চড়ে, কলকাতার পুলিশ কমিশনার থেকে বিচার বিভাগ পর্যন্ত। আমি কোথাও একটা অশনি সংকেত দেখছি যে ফিরহাদ হাকিমের আর্তনাদ না, মাত্র 2-3 জন বসে আছেন, আমাদেরকে পৌঁছতে দেওয়া হয় না,
উনি সর্বত্র শুধুমাত্র ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করে পৌঁছতে চাইছেন। বিচারপতি আমার চাই, মানে আমার মানে কম, উনি বারবার কম কথাটা উল্লেখ করছেন। এটা কেন? কোনো কিছু প্রস্তুতি চলছে কি? আমি বাংলাদেশের পরে আজকে আর চান্স দিতে পারছি না। কথা বলবো। বিলক্ষণ প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতির চেহারাটা আস্তে আস্তে প্রকট হচ্ছে। এটা আগে অন্যরকম ছিল। ধরুন স্বাধীনতার ঠিক পরে যখন ভারতে ওই মুসলমানের অনুপাত 8-10% মতন ছিল, তখন মুসলমানরা খুব চুপচাপ থাকতো, কোনো গোলমাল করতো না। আস্তে আস্তে তাদের সংখ্যা বেড়েছে। তার দুটো কারণ। মুখ্য কারণ হচ্ছে তাদের অতিরিক্ত প্রজনন, আর দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ভয়ঙ্কর অনুপ্রবেশ। এই দুটোর ফলে যে মুসলমানের সংখ্যা বেড়েছে, পশ্চিমবঙ্গে সেটা আরো প্রকট। পশ্চিমবঙ্গে সেটা 20% থেকে বেড়ে এখন 30 না 33% হয়েছে। তার ফলে এই যে যারা মূলত মৌলবাদী, জেহাদি, হিন্দু বিরোধী, হিংস্র, নৃশংস, তাদের আসল চেহারাটা বেরিয়ে এসছে। তার মধ্যে একজন হচ্ছে এই ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমের চেহারা বেরিয়ে এসছে। সে তার নিজের নেত্রীকে পর্যন্ত দোষ দিতে ছাড়েনি। তাকে বলেছে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। খুব ভালোভাবে জানে যে তার নেত্রী ইসলামে জন্মগ্রহণ করেনি, কিন্তু তারা দুর্ভাগা। এবং তাদের এই দুর্ভাগা দশা ঘোচাবার উপায় হচ্ছে তাদের দাওয়াতে ইসলাম দেওয়া হচ্ছে, ইসলামে তাদের আমন্ত্রণ করা হচ্ছে। কিন্তু এই যে ফিরহাদ হাকিম, এর বিরুদ্ধে কিন্তু তার নেত্রী একটি কথা বলবেন না। তার কারণ ফিরহাদ হাকিম যে দুধেল গাই দেখি মমতা কখনো চটাতে পারেন? এই কথাটা যদি কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জি বলতো, মমতা চাপকে তার ছাল তুলে নিতেন। কিন্তু দুধেল গাই ফিরহাদ হাকিম অথবা হুমায়ুন কবির, এদেরকে ছেড়ে দেওয়া হবে। কারণ এইটা হচ্ছে মমতার ভোটে জিতবার আসল চাবিকাঠি। তথাগত বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন লাস্ট। আপনি প্রাক্তন রাজ্যপাল, আমি সাংবিধানিক প্রভিশন জানতে চাইবো। যখন বারবার একজন ক্যাবিনেট মিনিস্টার যখন বারবার এমন সংবিধান বিরোধী, তিনি ধর্মনিরপেক্ষতার নামে শপথ নিয়েছেন, কিন্তু বারবার তিনি সংবিধান বিরোধী মন্তব্য করে চলেছেন, তিনি সাম্প্রদায়িক মন্তব্য, কমিউনাল মন্তব্য করে চলেছেন, তখন কি তার বিরুদ্ধে সাংবিধানিক কোনো ব্যবস্থা রাজ্যের রাজ্যপাল নিতে পারেন? সম্ভব নেওয়া? মুখ্যমন্ত্রী তো নেবেন না, জানি, বুঝে গেছি। মুখ্যমন্ত্রী নেবেন না, রাজ্যপালের পক্ষে সেটা সম্ভব নয়। কারণ আমি রাজ্যপাল হিসেবে দেখেছি এবং সংবিধানেও আছে যে রাজ্যপালের ক্ষমতা অত্যন্ত সীমিত। রাজ্যপালের ক্ষমতা মূলত দুটো বিষয়। একটা হচ্ছে যে রাজ্যপাল সাজেশন দিতে পারে না, দ্বিতীয় হচ্ছে রাজ্যপাল তথ্য চাইতে পারে। রাজ্য সরকারের কাছে তথ্য চাইতে পারেন, সেই তথ্য দিতে রাজ্য সরকার বাধ্য। কিন্তু এক্ষেত্রে তথ্য চাইবার প্রশ্ন নেই, সব দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। অতএব এক্ষেত্রে রাজ্যপাল একমাত্র কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠাতে পারেন, আর কোনো ব্যক্তি কোর্টে গিয়ে রিট পিটিশন করতে পারেন। কোন ব্যক্তি কুয়ো ওয়ারেন্টো বলে একটা রিট আছে, কুয়ো ওয়ারেন্টো এই রিট পিটিশন করতে পারে। এটা সাধারণত প্রয়োগ হয় না, কিন্তু যেরকম করেছে, এই ফিরহাদ হাকিম যেরকম অসভ্যের মতো আচরণ করেছে, তার বিরুদ্ধে উনি কুয়ো ওয়ারেন্টও চাইতে পারেন, না অন্য ম্যান্ডেমাস বা প্রহিবিশন এগুলো চাইতে পারেন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তথাগত বাবু। আমি সজলবাবু হাত তুলছিলেন, আপনার কাছে আসবো, কিন্তু তার আগে নির্মলবাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন। দুই সম্প্রদায়ের মধ্যে বৈরিতা তৈরি করতে পারে এরকম ধরনের ষড়যন্ত্র, এমন ষড়যন্ত্রমূলক কিছু প্রচার করা, প্রকাশ করা, প্রকাশনা করা, অথবা এমন বিভেদমূলক বক্তব্য উপস্থাপন করা, এমন ভিডিও মেটেরিয়াল সার্কুলেট করা, এমন প্রিন্টেড মেটেরিয়াল সার্কুলেট করা, আমি সংবিধান অনুযায়ী বলছি, ধারা ধরে ধরে, এগুলোর জন্য আমাদের সংবিধানে ভয়ঙ্কর রকমের শাস্তির বা তার বিরুদ্ধে অভিযোগ করবার প্রভিশন আছে। আপনার কি মনে হয় সে প্রভিশন প্রয়োগ করা উচিত ববি হাকিমের বিরুদ্ধে, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে? কে করবেন পরে কথা, উচিত না? দেখুন, খুব ফ্ল্যাটলি তো ওরমভাবে বলা যাবে না, তবে এটুকু নিশ্চয়ই বলতে পারি, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এরা দুজনেই অথরিটেটিভ পার্সন, তারা দায়িত্বশীল। যদি ধরে নিই তারা দায়িত্বশীল,
তাদের অন্তত ববি হাকিমকে কিংবা ফিরহাদ হাকিমকে বোঝানো উচিত যে উনি ওনার চেয়ারের প্রতি জাস্টিস করছেন না এবং ওনাকে আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং ডেকে সেটা বলা উচিত। এই যে সংখ্যাতত্ত্ব উনি ব্যবহার করছেন, এই সংখ্যাতত্ত্বটা যে কিভাবে মারাত্মক হতে পারে সেটা জনগণকে না বুঝিয়ে বলে দিলে জনগণ তার ভুল ইন্টারপ্রিটেশন করে এবং করে সর্বনাশ ডেকে আনে। আমি সজল বাবু কাছে, সজল বাবু, বুঝিয়ে এ রোগের ট্রিটমেন্ট হয় না বলে জানি, হয় না বলে জানি, হাজার বুঝিয়েও হয়নি। নির্মাল্যদা বললেন তো দায়িত্বশীল হওয়া উচিত। আমি বলছি উনি কিন্তু অত্যন্ত দায়িত্বের সঙ্গে সঠিক সময়ে সঠিক কথাগুলো বলছেন ওনার পক্ষে। আমি আপনাকে বলছি, আপনারা ভাবছেন কি এটা বেফাস কথা? আমি একটু ভাবছি না, মদনের ভাবছি না কথা, বলেই কল্যাণের ডিবেটটা কথা করছি। নয়। আপনাকে বুঝতে হবে এটা একটা এজেন্ডা। এই সময় অন্তত এই ধরনের কথা, মানে যে ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে দিয়ে আমরা ভারত বাংলাদেশ নিয়ে যেটা চলছে, ধরুন তামিলনাড়ুতে বসে কিন্তু এই ভারত বাংলাদেশের এত সমস্যাটা আপনি বুঝতে পারবেন না, পশ্চিমবঙ্গে বসে আপনি যতটা ফিল করতে পারবেন, আঁচটা আপনার গায়ে লাগবে। সেইখানে দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলছেন কেন? শুধু উনি বলছেন না, আপনি ভাবুন হুমায়ুন কবির কখন বলছেন, আপনি ভাবুন সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো দিন আজ অব্দি বলেনি যে হাম দো হামারা চার। আজকে কেন বলছেন? আজকে উনি ভেবে ভেবেই ববি হাকিম কেন বলছেন ইউনুসকে সমর্থন করছেন আর বলছেন সঠিক, এবং ইউনুসকে তো খোলাখুলি সমর্থনই দিয়েছেন। এই যে সময়টাকে ওনারা বেছেছেন, ওনারা এটা বুঝে গিয়েছেন যে এই সরকারকে ক্ষমতায় থাকতে গেলে, সরকারকে ক্ষমতায় আসতে গেলে এই 33% ভোটের দরকার। এবং আজকে যখন দলের ভেতরে মমতার উত্তরাধিকারী খুঁজতে শুরু করা হয়ে গেছে প্রায় অলমোস্ট, তখন বুঝেছেন যে এই দল, এইটাই হচ্ছে সুযোগ। মমতার প্রকৃত উত্তরাধিকারী যদি হয় তাহলে ভোট শেয়ারিং এর হিসেবে ববি হাকিম ছাড়া আর কেউ হতে পারে না। আমি আপনাদের বলি, আমি একটু বলি, আমি বলি, জিজ্ঞাসা করতে হবে আমি একটা লাইন বলবো, একটা লাইন বলবো। আপনারা বলছেন না ইতিহাসের ভুল, ইতিহাসের ভুল হচ্ছে কোন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কোনো বিষয় থাকা, কোনো দপ্তর থাকা। কারণ রাষ্ট্রের যদি কোনো ধর্ম না থাকে তাহলে সংখ্যালঘু দপ্তর কেন থাকবে? সকলে তো সমান হওয়া উচিত ধর্মের কাছে, রাষ্ট্রের কাছে। তাই আমি বলবো এটা নিয়ে কেন্দ্রীয় সরকার, যে আমার হোক আর তোমার হোক, আমাদের ভাবনা চিন্তা করা উচিত। এখানে বলছি যে কিন্তু ঐতিহাসিক ভুল টুল কিছু না। আমি ফিরহাদ হাকিম যথেষ্ট দায়িত্ব নিয়েই বলছেন কথাটা। অ্যাকচুয়ালি গণতন্ত্রে সংখ্যায় শেষ কথা, সংখ্যায় শেষ কথা, সংখ্যায় শেষ কথা, সংখ্যার বাইরে কিছু হয় না। আজকে আমরা যারা নিজেদেরকে মুক্ত চিন্তার বলে আমরা প্রান্তিক, কারণ আমার কাছে ভোট নেই, আমার ভোটটা ক্রমশ কমছে, 10টা 5টা 3টে, সুতরাং আমার কণ্ঠস্বরে কী মূল্য আছে? কোনো মূল্য নেই আগামী দিনে। সুতরাং তিনি ঠিকই বলেছেন, তিনি যেটা বলেছেন অত্যন্ত দায়িত্ব নিয়ে বলেছেন, একবারও ঐতিহাসিক ভুল বলিনি। আমি বলেছি উনি অনৈতিহাসিক কথা বলছেন না। আমি বলছি যে যদি সত্যি সত্যি বলুন মণিশঙ্কর বাবু, কিন্তু ওসমান মল্লিক একটা অদ্ভুত কথা বললেন, আমার যেটা কমছে 10-3, 10-5, আমি একদম মান্যতা দিয়ে 5-10, আমি মান্যতা দিয়ে সজলবাবু যে কথাটা লাস্টে বলেছে, সত্যি সত্যি সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু, মাইনরিটি সেল, এইগুলো থাকবে কেন? আমরা সবাই ভারতীয় হিসেবে আমাদের চিহ্নিত হোক। কিন্তু পপুলেশন গ্রোথের কথা যদি আপনি বলেন, তাহলে চীন যেমন একজন চাইল্ড পলিসি করেছে, কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এরা পলিসি করবে না? শুধু মুখে চিৎকার করে যাবে, শুধু মুখে চিৎকার করে যাবে। সরকার তো বলছে হাম দো হামারা দো, আর আপনি যাদের দালালি করছেন তাদের মন্ত্রী বলছে হাম দো হামারা ইমপ্লিমেন্টেশনটা কোথায়? ইমপ্লিমেন্টেশন কোথায়? আপনার সরকার জেলে ঢোকাতে হবে, যেটা চায়নায় হবে তো, যে আপনার মতো লোক এই ধরনের কথা বললে পরে তাকে দাঁড়িয়ে করা হবে। মণিশঙ্কর বাবু, রাষ্ট্র তো সিস্টেম করেছে হাম দো হামারে দো, সিদ্দিকুল্লাহ চৌধুরীর সামনে দাঁড়িয়ে একজন মন্ত্রী হয়ে বলছে হাম দো হামারে চা। আরে আমি যদি রাস্তা সংখ্যাগরিষ্ঠ রাস্তা, সংখ্যাগরিষ্ঠ রাস্তা, আপনি আমাকে উত্তর দিন, এটা কি সংখ্যাগরিষ্ঠ রাস্তা? প্লিজ, আমি যদি একটা রাষ্ট্র থেকে যদি একটা করি হাম দো হামারা দো, সেটা যদি আর অন্যকে বলে দিই, তোমরা মানতেও পারো নাও পারো, করার কি উদ্দেশ্য? একটা লাইন বলি, আমরা এখানে যারা বসে আছি না, আমরা সবাই বাঙালি, ধর্মে অন্যান্য হতে পারি। এর আগে কিন্তু ফিরহাদ হাকিম আরো মারাত্মক কথা বলেছেন,
যে আধা আবাম উর্দু মে বাত করে, মানে আমার মাতৃভাষাটাও চেঞ্জ করবে, আমার মাতৃভাষা চেঞ্জ করবে। না না বলছি তো, আজকে বাঙালি মুসলিমের মাতৃভাষা যারা বাংলার জন্য প্রাণ দিয়েছিল সেইটাকে ওরা চেঞ্জ করবে। শরিয়াত আইনের ফল কি? দুদিকে না খেলতে ফল কি? বাংলাদেশে আজ মহিলাদের কি অবস্থা? আমি বলছি পৃথিবীর যে রাষ্ট্রে জিহাদ চলছে, কারা মারছে, কাকে মারছে? শুধু এই রাজ্যে মরছে মুসলমান, মারছে মুসলমান নয়, জিহাদের নামে সারা পৃথিবীতে মুসলিম মুসলমানকেই মারছে। এই জায়গাটাও আমাদের ভাবতে হবে। সুস্থ বুদ্ধি সম্পন্ন সমস্ত বাংলাদেশেও কিন্তু বাংলা পিছু হচ্ছে, উর্দু সামনে আসছে। সাম্প্রতিক এক মিনিট আমি আসছি ওসমান বাবু, গত 6 মাসে বাংলাদেশে উর্দু এগিয়েছে, বাংলা পিছিয়েছে। আমি যে বলছি এটা কোনো নেটওয়ার্ক কাজ করছে। নিশ্চয়ই 1988-এ বাংলাদেশে স্টেট রিলিজিয়ান হলো ইসলাম, 2011-এ সেটা এস্টাবলিশড হয়ে 2015-এ তার কালবিনেশনটা হলো। তাহলে ওখানে যদি স্টেট রিলিজিয়ানটা ইসলাম হয়, বাংলাদেশ, আমি কালকে আপনাকে বলেছি এটা একটা খণ্ডিত রাষ্ট্র, কারণ তৈরি হয়েছে। পাকিস্তান একটা খণ্ডিত রাষ্ট্র, ইট ইজ আ পার্শিয়াল স্টেট, তৈরি করা হয়েছে। এগুলো কোনো ইভলভমেন্ট হয়নি, ন্যাচারাল। যার ফলে কি হয়েছে, একদম জয়শঙ্কর যেটা বলেছেন যে ওখানে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। আপনি যে প্রশ্নটা করছেন খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, কিন্তু সংখ্যাতত্ত্বের দিকে যেতে গেলে যে ধরনের নলেজটা থাকা দরকার, সেই নলেজটা আমার মনে হয়েছে ফিরহাদ হাকিমের নেই, যার জন্য উনি হেড কাউন্টে যাচ্ছেন, নলেজের দিকে যাচ্ছেন। আমি সরাসরি আপনাদের রায় নেব। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কাছে, আমার প্রশ্ন ছিল, আজকের পোল কোশ্চেন ছিল, সোশ্যাল মিডিয়া আপনারা রায় দিয়েছেন, ভয়ঙ্কর বিপদের মুখে ভারতের হিন্দুরা। তার কারণ এই রাজ্যের একজন মন্ত্রী, একাধিক মন্ত্রী, রাজ্যের বিধায়করা লাগাতারভাবে সরাসরি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে হিন্দুদের থ্রেট দিয়ে যাচ্ছে, নিকেশ করে দেওয়ার, সংখ্যায় বেড়ে যাওয়ার, সংখ্যায় বেড়ে দেশ দখল করে নেওয়ার, দুর্ভাগা পর্যন্ত বলতে ছাড়ছেন না। আপনাদের উত্তর 81% ফেসবুকে মনে করছেন ভয়ঙ্কর বিপদের মুখে ভারতের হিন্দুরা, না মনে করছেন 19%। আমি এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানের দিকে নজর রাখবো। এখানে 77% মনে করছেন হ্যাঁ, এবং না মনে করছেন 23%। এখানেও অন্তত 75%-এর বেশি মানুষ মনে করছেন ভয়ঙ্কর বিপদের মুখে মুসলিমরা। এবার ইউটিউবের পরিসংখ্যান, এখানেও 81%, অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবে একই 81% মানুষ মনে করছেন ভয়ঙ্কর বিপদের মুখে হিন্দুরা, না মনে করছে 19%। আমি আর একবার ওসমান মল্লিক আপনার কাছে আসবো। আমি একদম ভারতের হিন্দু বলে জিজ্ঞাসা করছি, ভারতের হিন্দুরা। আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে কেন্দ্র সরকারের কাছে, এই পপুলেশন এক্সপ্লোশন ঠেকানোর জন্য কেন্দ্র সরকার যথাযথ ব্যবস্থা নিক, দরকার হলে আইন আনুক, এবং সেটা আপনি একজন লয়ার, আপনি বোঝেন তো এই আইনটা আনতে গেলে ভারতবর্ষে কত বড় রক্তক্ষয়ী দাঙ্গাটা হবে। আইন আনতে হবে, না আইন আনতে হবে, আইন আনতে হবে, তার আগে শিক্ষিত করতে হবে। আপনি আজকে আপনি যখন সিএ আনছেন তখন রক্তক্ষয়ী আন্দোলন হচ্ছে, আপনি যখন ইউসিসি আনবেন তখন রক্তক্ষয়ী আন্দোলন হবে, এনআরসি করতে গিয়ে তো বেলডাঙ্গা স্টেশন আগে, আপনি যখন মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছিল, তো এই আন্দোলন এগুলো হবে, কিন্তু আপনাকে স্ট্রাকচারালি চেঞ্জ করতে হবে। দেশটাকে বাঁচাতে গেলে স্ট্রাকচারে চেঞ্জ করতে হবে। আমার সময় একেবারে শেষ, না নিশ্চিতভাবে জোর করে জনসংখ্যা নিয়ন্ত্রণ কারোর উপর চাপিয়ে দেওয়ার দেশ আমাদের নয়। তার ভয়ঙ্কর বিবরণ জরুরি অবস্থার সময় আমরা জানতে পারি সঞ্জয় গান্ধী কী করেছিলেন, কিন্তু আমি সে কথা বলছি। কিন্তু কেউ যদি শুধুমাত্র জনসংখ্যাকে হাতিয়ার করে এদেশকে দখল করতে চান, এদেশের বিচার বিভাগ পর্যন্ত দখল করতে চান, তাহলে তার উদ্দেশ্য সম্পর্কে একই সঙ্গে ভয়ঙ্কর রকম সতর্ক হওয়ার সময় এসছে। বিশেষ করে পাশের দেশটা যখন নির্দিষ্টভাবে একটি রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা ধর্মীয় মৌলবাদের রাস্তা, জিহাদি মৌলবাদের রাস্তা, ঠিক সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের হিন্দুরাও যারা ঘর পোড়া, সত্যিকারের ঘর পোড়া, তারা আর বোধহয় এটাকে ইগনোর করতে পারেন না, অবহেলা করতে পারেন না। লাগাতার এই রাজ্যের মন্ত্রীদের কাছ থেকে, বিধায়কদের কাছ থেকে, সরকারি দলের বিধায়কদের কাছ থেকে যেভাবে হুমকি আসছে, সাম্প্রদায়িক হুমকি আসছে। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।